সুন্দর করে ঘুগনি এই যে আমরা খাচ্ছি হবে কতক্ষণ দাঁড়ানো যাবে না এই যে জলের মধ্যে। তো এই যে কমপ্লিট দেখ এই হচ্ছে পুরো কাঠমান্ডু শহর। পুরো মন্দিরটা কি সুন্দর। কলদা চিংড়ি দিয়ে দিল দেখো। হ্যালো গাইস, তো গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। আজকে আমাদের ডে 5 আই থিঙ্ক, তাই তো মা? আজকে আমাদের নেপালে ডে 5। তো কালকে যেরকম কিছু হয়নি, ঘোরা জার্নি অনেক লং ছিল। তো আজকে কাঠমান্ডুর সব সাইট সিন করতে বেরোচ্ছি সকাল সকাল। তো তোমাদের সাথেও শেয়ার করব সব লোকাল স্পটগুলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্টে টিউনড। এই যে আজকে আমার মাম্মা জান শাড়ি পরেছে। এক জায়গায় দাঁড়িয়ে কেন একটা হাঁটো মাম্মা জান। এই মাম্মা জান আজকে শাড়ি পরেছে, কি কিউট লাগছে মাম্মা জানকে। ইয়ে এই শাড়িটা পরেছে, দারুণ লাগছে, মন পছন্দ একদম। আমার মায়ের শাড়ি মন পছন্দ, মানে মন পছন্দ। পাহাড়ি এলাকা, কিন্তু পাহাড়ি এলাকায় আমার পারে না, ওই জন্য আমার দূরে যাও একটুখানি। ইয়ে এই যে কি ভালো লাগছে আমার মাকে। হ্যাঁ গাইস, কাঠমান্ডুতে আমরা এই হোটেলটাতে রয়েছি, এই যে ধনলক্ষ্মী রেস্টুরেন্ট অ্যান্ড বার। দেখো হোটেলটা জাস্ট ওয়াও যাকে বলে, ভেতর বাইরে পুরোটাই ওয়াও। এই যে তো এবার দেখো হোটেলটার এন্ট্রেন্স দিয়ে কি সুন্দর এরকম একটা গ্রাস কার্পেট পেতে রেখেছে। এই দেখো এই যে মা বসে, এখানে একটা রুম মতো করা, এন্ট্রেন্সেই দেখো জাস্ট ফাউন্টেন করা। এই সুন্দর করে মহাদেব এন্ট্রেন্সে, এই এদিক দিয়েও ওঠা যাবে, এদিক দিয়েও ওঠা যাবে। আবার এই পেছনে এইখান থেকেও দরজা আছে যাওয়ার। এন্ট্রেন্সে এরকম সুন্দর করে ডেকোরেট করা দেখো। এখান থেকে সুন্দর একটা অ্যাকোরিয়াম, কত মাছ। তো এইখান থেকে লিফট সিস্টেম করা, হাঁটার কোনো ব্যাপারই নেই। এই যে এটা রিসেপশন, দেখতেই পাচ্ছ সুন্দর করে। এখানে বসার জায়গা, সিটিং প্লেস। আর এইটা হচ্ছে গিয়ে দেখো, এইটা হচ্ছে ডাইনিং সেকশন এই হোটেলের। এটা হচ্ছে কমন ইউজ করার জন্য বেসিন, এই টয়লেট। আর এইটা হচ্ছে হোটেলের ভেতরের ছোট একটা কিচেন সেকশনও বলতে পারো, বার সেকশনও বলতে পারো। এই যে তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল আর শনপাপড়ি, ঘুগনি সব খাইতে বসে গেছে। আর আমরা বামনগাছি থেকে এসেছি, এক লাইনেরই সব। কতজন আছি জানো আন্টি? 36 জন, আর সব মিলে 41 বোধহয় একদম। এই যে মাম্মা জননীও খেতে বসে গেছে, মাম্মা জননী খাইতেছে, আমিও খেয়ে নিই। চলো এই যে আমাদের গ্রুপের সব খেতে বসে গেছে, বেরোনোর পালা। পেছনেও সব আছে। তো এই যে ফাইনালি বাসে উঠে পড়েছি, এবার কাঠমান্ডুর সব স্পটগুলো দেখবো। দেখতেই পাচ্ছ এই যে বাস পুরো। চলো দেখতে থাকো ভিডিওটা। এই যাচ্ছি আমরা প্রথম ডেস্টিনেশন কাঠমান্ডুর। যেসব
বুধনীলকণ্ঠ মন্দির হলো একটি হিন্দু উন্মুক্ত মন্দির যা ভগবান মহাবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। বুধনীলকণ্ঠ মন্দিরটি নারায়ণথন মন্দির নামেও পরিচিত এবং মহাবিষ্ণুর একটি বড় হেলান দেওয়া মূর্তি দ্বারা চিহ্নিত করা যেতে পারে। এই মূর্তিটি একটি একক ব্লক কালো ব্যাসাল্ট পাথরে খোদাই করা হয়েছে। মূর্তিটি 5 মিটার লম্বা এবং এটি 13 মিটার লম্বা জলের পুকুরের মাঝখানে অবস্থিত। মূর্তিটির 4 হাতে সুদর্শনা চক্র, ক্লাব, একটি শঙ্খখোল এবং একটি রত্ন রয়েছে। বুধনীলকণ্ঠ মন্দিরটি কাঠমান্ডু উপত্যকার উত্তর প্রান্তে শিবপুরি পাহাড়ের নিচে অবস্থিত। বুধনীলকণ্ঠ নামটির একটি সংস্কৃত উৎস রয়েছে যার অর্থ পুরাতন নীল গলা। এই মূর্তি উৎপত্তির একটি কিংবদন্তি রয়েছে। বলা হয় যে হরিদত্ত বর্মা এই রাজার প্রতিদিন 4টি নারায়ণ যেমন চাঙ্গু, চাইঞ্জু, ইছাঙ্গু এবং শিখরা নারায়ণকে দেখার অভ্যাস ছিল, যিনি দাপর যুগে একজন অনুপ্রাণিত ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। এক রাতে জলাশয় নারায়ণ এই রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তিনি 4 নারায়ণের আদি এবং তিনি সাতরুদ্র পর্বত থেকে রুদ্রমতি দ্বারা ধুয়ে মাটি ও পাথরের নিচে সমাহিত হয়েছেন। তিনি তাকে মাটি এবং পাথর সরিয়ে তাকে উন্মোচন করতে বলেছিলেন, যা রাজা করেছিলেন, কিন্তু এমন করতে গিয়ে তিনি কোদাল দিয়ে নারায়ণের নাকে আঘাত করে ভেঙে ফেলেন। আজ অবধি নাকটি এই বিকৃত অবস্থায় রয়েছে। রাজা তখন নারায়ণের জন্য একটি মন্দির নির্মাণ করেন এবং তাকে বুধনীলকণ্ঠ নামে ডাকেন। তো এই যাচ্ছি সেকেন্ড স্পটে, এই যে টুকটুক করে আমি আর মা, কিন্তু এখানে 350 সিঁড়ি, মা মনে হয় উঠতে পারবে না, নিচে বসবে। চলো যাওয়া যাক। শম্ভুনাথ মন্দির বা দ্য মাঙ্কি টেম্পল হলো কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু উপত্যকার একটি টিলার চূড়ায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ ধর্মীয় একটি স্তূপ। শম্ভুনাথ স্তূপে হারাতি দেবীর মন্দির সহ ছোট ছোট স্তূপ এবং বুদ্ধ মন্দির রয়েছে। মন্দিরের উত্তর পশ্চিম অংশে পবিত্র বানরের দল বসবাস করে। এগুলি পবিত্র কারণ, জ্ঞান ও শিক্ষার। বোধিসত্ত্ব মঞ্জুশ্রী এই পাহাড়কে উত্থাপন করেছিলেন যেখানে স্তূপ দাঁড়িয়ে আছে। তার মাথার চুল ছোট করার কথা ছিল, তবে তিনি চুল বড় করলেন এবং মাথায় উকুন হতে লাগলো। বলা হয় যে মাথার উকুনগুলি এই বানরগুলিতে রূপান্তরিত হয়েছিল। স্তূপটি একটি গম্বুজ নিয়ে গঠিত, যার উপরে একটি ঘনকাকৃতি কাঠামোর 4টি দিকের দিকে বুদ্ধের চোখ আঁকা আছে। 4টি পক্ষের প্রত্যেকটির উপরে খোদাই করা মূর্তিগুলির ওপরে পঞ্চভুজযুক্ত তোরণ রয়েছে। তোরণের পিছনে এবং উপরে 13টি স্তর রয়েছে। সমস্ত স্তরের উপরে একটি ছোট জায়গা রয়েছে যার উপরে গজুর রয়েছে। স্তূপটির ভেতরে অনেকগুলি ঐতিহাসিক নিদর্শন রয়েছে। 350 সিঁড়ি যেতে পারবে না, মা তাই এখানে এসে বসলো। এখানেই ফটো সেশন করবো এখন। এই যে সিনারিটা জাস্ট দেখো গাইস।
পুরো কাঠমান্ডু শহর। এই সিঁড়ি এখন 350 সিঁড়ি চড়তে হবে, চলো। ফাইনালি এই যে 350 সিঁড়ি টপকিয়ে চলে আসলাম মন্দিরে। এই হচ্ছে পুরো কাঠমান্ডু শহর। গোড়ায় গম্বুজটি পুরো বিশ্বকে উপস্থাপন করে। শীর্ষের 13টি চূড়া এই প্রতীক বহন করে যে কোনো বোধগম্য মানুষকে জ্ঞান বা বুদ্ধত্বের কাছে পৌঁছানোর জন্য আধ্যাত্মিক উপলব্ধির 13টি ধাপ পেরিয়ে যেতে হয়। মূল স্তূপের চারপাশে প্রত্যেকটি দিকে এক জোড়া করে বৃহৎ চোখ আঁকা রয়েছে, যা প্রজ্ঞা এবং করুণার প্রতিনিধিত্ব করে। প্রতিটি জোড়া চোখের উপরে অন্য চোখ, তৃতীয় নয়ন আঁকা রয়েছে। বলা হয়ে থাকে যে বুদ্ধ যখন প্রচার করেন তখন মহাজাগতিক রশ্মি তৃতীয় চোখ থেকে বের হয়, যা স্বর্গীয় প্রাণীদের জন্য বার্তা হিসেবে কাজ করে, যাতে আগ্রহীরা বুদ্ধের প্রচার শোনার জন্য পৃথিবীতে নেমে আসতে পারে। দুটি চোখের মধ্যে নাকের প্রতীক হিসাবে একটি কোঁকড়ানো প্রতীককে চিহ্নিত করা হয়েছে, যা একটি প্রশ্ন চিহ্নের মতো দেখায়, যা নেপালি চিহ্নের 1 নম্বর। এই চিহ্নটি পৃথিবীতে বিদ্যমান সমস্ত কিছুর ঐক্যের পাশাপাশি বুদ্ধের শিক্ষার মাধ্যমে আলোকিত হবার একমাত্র পথকে প্রতিনিধিত্ব করে। স্তূপের চারপাশের প্রত্যেকটিতে 5 বুদ্ধের খোদাই রয়েছে। স্তূপের চারদিকে 4 রকমের 4টি বুদ্ধার মূর্তি রয়েছে ও টিলার ওপরে স্তূপের পাশেই একটি মিউজিয়াম রয়েছে, যেখানে বহু বছর পুরনো বুদ্ধের সব মূর্তি রাখা রয়েছে। এই হচ্ছে 3rd ডেস্টিনেশন, বৌদ্ধ টেম্পল। অমিদেব বুদ্ধ পার্ক হলো স্বয়ম্ভূনাথ মন্দিরের কাছে একটি বিখ্যাত ছোট পার্ক, যেখানে একটি বিশাল ত্রয়ী বৈশিষ্ট্য রয়েছে। কেন্দ্রীয় মূর্তিটি দৃশ্যে আধিপত্য বিস্তার করেছে, 67 ফুট লম্বা, এবং এটি শাক্যমুনি বুদ্ধের, ঐতিহাসিক বুদ্ধ যিনি সিদ্ধার্থ গৌতম হিসেবে জীবন শুরু করেছিলেন। এই চিত্রটি বুদ্ধের অমিতাভ রূপের, যিনি দীর্ঘায়ুর সাথে যুক্ত। তিনি অমরত্বের অমৃত সম্বলিত একটি বিশাল বাটির অধিকারী। দেখেছো কি সুন্দর। শাক্যমুনি বুদ্ধের বাম দিকে দাঁড়িয়ে আছেন চেন রেজিক, যিনি অবলোকিতেশ্বর নামেও পরিচিত। এই মূর্তিটি 64 ফুট লম্বা। তিনি সমস্ত বোধিসত্ত্বদের মধ্যে পরম করুণাময়, এবং যারা ওম মনি পদ্মেহাম মন্ত্রটি পাঠ করেন তারা তার সাহায্যের জন্য আহ্বান জানান। তার কাছে অসংখ্য অস্ত্র থাকতে দেখা যায়, যেগুলো সে ব্যবহার করে অনেক অভাবী মানুষকে সাহায্য করতে। চেন রেজিককে দালাই লামার অবতার হিসেবে গণ্য করা হয়। ও শাক্যমুনি বুদ্ধের ডান দিকে দাঁড়িয়ে আছেন গুরু রিনপোচে, যিনি গুরু পদ্মসম্ভব নামেও পরিচিত। এই মূর্তিটি 64 ফুট লম্বা। গুরু রিনপোচে একজন সম্পূর্ণ আলোকিত ব্যক্তি হিসাবে আদিম জ্ঞানের একজন অভিভাবক, যিনি বজ্রযানের শিক্ষা বিশ্বের কাছে প্রকাশ করেছিলেন। ভাস্কর্যের চারপাশে প্রার্থনার চাকা, তাদের পিছনে যাওয়ায় আরও অনেক রত্ন উন্মোচিত হয়, যেমন একটি দুর্দান্ত স্তূপ, একটি বিশাল প্রার্থনা চাকা সহ একটি চটেন, মূর্তিগুলির ভিত্তিগুলির চারপাশে শৈল্পিক শিল্পকর্ম এবং বিরল মোড়ক। পবিত্র পর্বতমালার ভাস্কর্য বিনোদন, বিশেষ করে কৈলাসনাথ চূড়া, যেখানে ভগবান শিবের বসবাসের দাবি করা হয়, বিশেষভাবে আকর্ষণীয়।
কাঠমান্ডুর সমস্ত দর্শনীয় স্থান একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। তাই এখানে সকালের সব যে দর্শনীয় স্থানগুলো আমরা ভ্রমণ করেছিলাম সেগুলো দেওয়া হলো। বিকেলের যে দর্শনীয় স্থানগুলো আমরা গিয়েছিলাম সেগুলো পরের ভিডিওতে দেওয়া হবে। এই যে এগুলো সব কি দরবার স্কোয়ারে। তাই কাঠমান্ডুর সব দর্শনীয় স্থান দেখতে আমার পরের নেপাল সিরিজের ভিডিওটায় অবশ্যই তোমরা চোখ রেখো। তো এই যে ফাইনালি চলে এসেছি ঘুরে, মানে সকালে ঘোরা শেষ, এবার লাঞ্চ করবো, বিকেলবেলা আবার বেরোবো। তো চলো দেখতে থাকো। এই যে সব গলদা চিংড়ি আর এই যে ডাল, পটল আলু গ্রেভি, পোস্ত দিয়ে আলুর চিপস, লেবু, ভাত, এই হচ্ছে আজকের লাঞ্চ। তো এই যে গলদা চিংড়ি দিয়ে দিল, দেখো। হ্যালো গাইস, আজকের ভিডিওটা এই অবধি। নেক্সট পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ততদিন সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। তো চলো, টাটা।